আজ আপনাদের জন্য ব্রহ্মদৈত্যর দপ্তর চ্যানেলের উপস্থাপনা সুলেখিকা অর্পিতা চক্রবর্তীর কলমে একটি হাড় হিম করা ভয়ের গল্প, রাত চড়া টিয়া। তবে আমাদের উদ্দেশ্য শ্রোতাদের শুধুমাত্র ভয় পাওয়ানো নয়, আমাদের উদ্দেশ্য শ্রোতাদের জন্য এমন এক গল্প উপস্থাপনা করা যাতে থাকে মানবিক অনুভূতির ছোঁয়া, মানুষ খুঁজে পায় দৈনন্দিন সমাজ জীবনের এক প্রতিফলন। যাই হোক, এবার সরাসরি গল্পে আসি। তবে গল্প শুরু করার আগে সবার প্রথমে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সুলেখিকা অর্পিতা দিদিকে আমাদের চ্যানেলের জন্য এত সুন্দর একটি গল্প দেওয়ার জন্য। গল্পটি প্রকাশিত হয়েছিল আমাদের অদ্ভুতের সংকলনের অগ্রহায়ণ সংখ্যায়, আর আজ তারই ভাষ্যরূপ নিয়ে এসেছি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে। গল্প পাঠে রয়েছে আমি অভিষেক আর তিয়াশা, আর তন্ত্রসিদ্ধ সন্ন্যাসীর কণ্ঠে রয়েছে রাহুল। তবে আর কথা নয়, এবার চলে আসি সরাসরি গল্পে। আজ আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা, একই চৈত্র মাস। প্রতিদিন সন্ধ্যা নামলেই পশ্চিম আকাশ থেকে কালো মেঘে গোটা আকাশটাকে ছেয়ে ফেলে কালবৈশাখীর ঝড়। তারপর রীতিমতো কালবৈশাখীর ঝড় নেমে আসছে। আজও তার ব্যতিক্রম হয়নি। একটু আগেও পশ্চিম আকাশে একটা ছোট্ট মেঘ থাকলেও বাকি গোটা আকাশটা ঝকঝকে পরিষ্কার ছিল। বেশ কিছু ঝলমলে তারাও দুর্গা দেখেছে সেই নীল আকাশের বুকে। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই শুরু হলো জলপূর্ণ মেঘের সদর্প আনাগোনা। হঠাৎ করে প্রচণ্ড জোরে একটা বাজ পড়তেই দুর্গা চমকে ওঠে। একটু ভয় পেয়ে সে কেঁদেই ফেলল। আসলে ছোট্ট মেয়ে, এত জোরে বাজ পড়লে ভয় তো একটু পাবেই। ওদিকে তনয়া তখন রান্নাঘরে নিজের কাজে ব্যস্ত। বিদ্যুতের ঝলকানি দেখা মাত্রই তনয়া রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরল। ছোট্ট দুর্গার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে আশ্বস্ত করার চেষ্টা করলো, এই বলে, ভয় নেই মা আমার, এই তো তোমার মা এসে গেছে। তনয়াকে আঁকড়ে ধরে দুর্গা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, জানো মা, আকাশে হঠাৎ করেই একটা আলো জ্বলে উঠল, আর তারপরেই খুব জোরে একটা শব্দ হলো। আমি তো তখন মন দিয়ে অঙ্ক করছিলাম, কিন্তু এই জানলা দিয়ে। কথাটা শেষ হলো না দুর্গার। দুর্গা ভয়ে ভয়ে ওই জানলাটার দিকে আঙুল দিয়ে দেখাতে তনয়া বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ওই জানলায় কি বললি না তো? দাঁড়া, আমি গিয়ে জানলাটা বন্ধ করে দিচ্ছি। এই কথা বলে তনয়া গিয়ে জানালাটা বন্ধ করে দিল। ব্যাস, তাহলে আর দুর্গার ভয় পাওয়ার কোনো কারণ থাকলো না। কিন্তু তাহলেও দুর্গা নারাজ। সে তখনও কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার কাছে একটু বসো মা, এখন আর তোমাকে রান্নাঘরে যেতে হবে না। তনয়া বুঝতে পারে বাজ পড়ার প্রচণ্ড আওয়াজে দুর্গা তখনও একটু ভয় পেয়ে আছে। সত্যি বলতে কি, ওর ভয়টা কাটাবার জন্যই তনয়া ওর পাশেই বসে পড়ে। দুর্গার দিকে তাকিয়ে হেসে বলে, আচ্ছা ঠিক আছে মা, আমি এই তোমার পাশে বসলাম, এবার তুমি নিশ্চিন্ত হয়ে অঙ্ক করো। তনয়া দুর্গার পাশে এসে বসলে দুর্গা নিশ্চিন্ত মনে অঙ্ক করতে লাগলো। কিন্তু তনয়া একটু পরে খেয়াল করলো দুর্গা যেন বারবার জানালার দিকে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। ব্যাপারটা দেখে অবাক হয়ে যায় তনয়া। সেখানে তো কেউ নেই। ঝড় বৃষ্টি হচ্ছে বলে কাঁচের পাল্লাটা আগে থাকতেই বন্ধ ছিল, আর একটু আগে ও কাঠের পাল্লাটাও বন্ধ করে দিয়েছে। পর্দাটাও টানা। তনয়া অবাক হয়ে যায় এটা দেখে যে তাহলে কি আছে ওখানে, আর সেটা নিজের চোখে পরীক্ষা করবার জন্য তনয়া হঠাৎ করে উঠে গেল সেই জান্নাটার দিকে। যতটা সম্ভব বাইরের দিকে তাকিয়ে ফির ফিরে আসে ও দুর্গার কাছে। আর ওর সব থেকে অবাক লাগে এটা দেখে যে জানলার কাছে সত্যি সত্যি কেউ নেই। বেশ চিন্তিত মনে আবার দুর্গার পাশে এসে বসে। দুর্গা জানতে চাইলো, তুমি কি এবার টিয়াকে দেখতে পেলে মা? ও তো এসেছিল, তুমি দেখতে পেলে না? এবার তনয়া যথেষ্ট অবাক হয়ে গিয়ে দুর্গাকে জিজ্ঞেস করে, টিয়া কে হয় সোনা? আমাদের গাছে যে টিয়া পাখির ঝাঁক থাকে, তাতে যেমন টিয়া পাখি আছে,
এটা কি সেই রকম ব্যাপার? তনয়ার কথায় প্রতিবাদ জানিয়ে দুর্গা মাথা ঝাঁকিয়ে বলে ওঠে। আরে তা নয়, টিয়া তো কোনো পাখি নয়, সে তো আমার বন্ধু। রোজ সন্ধ্যা নামলে যখন আকাশ কালো মেঘে ঢেকে যায়, বিদ্যুৎ চমকায়, তখন টিয়া আসে আমার সাথে দেখা করতে। আবার কিছুক্ষণ পরেই ফুরুত করে ডানা মেলে উড়ে যায়। দুর্গার কথা খুব মন দিয়ে শোনে তনয়া, ব্যাপারটা বোঝার চেষ্টা করে আর আবারও জিজ্ঞাসা করে। ও, তাই বুঝি? টিয়া তোমার স্কুলের বন্ধু? তো এই নামটা তো আগে শুনিনি। ও তোর নতুন বন্ধু হয়েছে বুঝি? তা কোথায় থাকে তোর বন্ধু? মায়ের প্রশ্নের উত্তরে দুর্গা বলে ওঠে। আরে মা, তুমি তো কিছুই বোঝো না। টিয়া কোনো স্কুলে পড়ে না, আর ওর তো কোনো বাড়ি নেই। ও মনে হয় ওই গাছটায় থাকে। আমি ওকে যখনই দেখি দেখি ও ওই আকাশ থেকে নেমে আসে, আর তারপর আকাশেই মিলিয়ে যায়। তনয়া এবার যথেষ্ট সিরিয়াস হয়ে ওঠে। কি বলছে ওর ছোট্ট মেয়েটা? দুর্গা তখন সবে ক্লাস 2তে পড়ে। সে তো এখনো মিথ্যা কথা বানিয়ে বলতে শেখেনি। সেই পরিস্থিতিতে তনয়া আর কথা বাড়ায় না। রাতে অসীম বাড়ি ফিরলে ও সব জানায় অসীমকে, আর তারপর থেকে দুর্গাকে একটু চোখে চোখে রাখতে শুরু করে। তনয়া দেখে দুর্গা মাঝে মাঝেই ওই জানলাটার কাছে যায়, একা একা কি যেন বলে, মাঝে মাঝে হেসে ওঠে, আবার মাঝে মাঝে দুঃখে ওর মনটা ভারী হয়ে যায়, আবার কখনো কখনো ভয় পায়। কিন্তু দুর্গা এরকমটা কেন করে তার বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারে না তনয়া। তবে তনয়া একটা ব্যাপার কিন্তু বুঝতে পারে বেশ ভালোভাবে। ওদের জানলার পাশে একটা ফাঁকা জমি আছে, সেখানে একটা পুরনো বেশ বড় জামরুল গাছ আছে। তনয়া দেখে সেই গাছে সত্যি সত্যি একটা টিয়া পাখি মাঝে মাঝে এসে বসে, আবার একটু পরে উড়ে যায়। তনয়া বুঝতে পারে না এটা তো সত্যি সত্যি একটা টিয়া পাখি, তবে দুর্গা ওই পাখিকে ওর বন্ধু কেন বলছে? আর টিয়াটা কখনো তো ঝাঁকে থাকে না, একা একাই উড়ে বেড়ায়, যেন দলছুট হয়ে হারিয়ে গেছে ওর আপনজনদের থেকে। এর পরের ঘটনাটা একটু অন্যরকম। তনয়া ব্যাপারটা দুর্গার বাবাকে বলতে ওর বাবা তনয়া আর দুর্গাকে নিয়ে যায় দুর্গার দাদুর কাছে। দুর্গার দাদু একজন তন্ত্রসিদ্ধ সন্ন্যাসী, বয়স প্রায় 80-র ওপরে। উনি একেবারে অন্যরকম এক মানুষ। বহু বছর আগে উনি গৃহত্যাগ করেছিলেন, আর তারপর থেকে শ্মশানেই থাকেন। সামান্য এক পাতার কুটিরে থাকেন শ্মশানের এক কোণে। সারাদিন পুজো আচ্চা নিয়েই ওনার দিন কেটে যায়। আর এত বয়স হলেও শারীরিকভাবে উনি একদম সুস্থ। সবাই ওনাকে ওনার পরিচয় ভুলে সন্ন্যাসী ঠাকুর নামেই ডাকেন। দীর্ঘদিন তপস্যার ফলে উনি যে শক্তি অর্জন করেছেন, তাই দিয়ে উনি বহু মানুষের উপকার করেন, কিন্তু কোনোদিনও কারোর থেকে কোনো অর্থ, এমনকি সামান্য দক্ষিণাও নেন না। তনয়া ওর দাদুকে সবকিছু জানালে সেই তন্ত্রসিদ্ধ বৃদ্ধ মানুষটি চলে আসেন ওনার দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে। আর দুর্গাও তার দাদু ভাইকে ওর বন্ধু টিয়ার গল্প বলে বেশ আনন্দ করি। কিন্তু তন্ত্রসিদ্ধ সেই সাধক দুর্গার কথা থেকেই যা বোঝার তা বুঝে নেন। রাত্রে দুর্গা ঘুমিয়ে পড়লে ওনারা সকলে মিলে মাঠের ধারে ওই জামরুল গাছটার কাছে যান। সন্ন্যাসী ঠাকুর ওনার তপস্যার আসন পেতে ওই জামরুল গাছের গোড়ায় সাধনায় বসেন। আর কিছুক্ষণ পরে উনি ওনার তন্ত্রবিদ্যার সাহায্যে জানতে পারেন আসলে টিয়া আর দুর্গা সমবয়সী মেয়ে। ওদের জন্ম একই দিনে হয়েছিল হাসপাতালে। ওরা একদম একই সময় জন্ম নেওয়ায় টিয়া আর দুর্গার রাশি, নক্ষত্র এবং গণ সবই প্রায় এক। কিন্তু মেয়েটি জন্মানোর পরই এক ভয়ঙ্কর বিপদ বাঁধান টিয়ার ঠাকুমা। তার পুত্রবধূ কন্যা সন্তান জন্ম দেওয়ায় তিনি তখন তেলে বেগুনে ফুটছেন। মনে মনে ফন্দি করতে থাকেন কি করে সদ্যজাত টিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, আর সুযোগ পেয়েই উনি টিয়াকে সরিয়ে ফেলেন। দুর্গার দাদু এই কথা বললে তনয়াও নিশ্চিত করে বলে। হ্যাঁ বাবা, আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন আমার পাশের বেডেও একজন মহিলার মেয়ে হয়েছিল। তবে তার বাড়ি থেকে কেউ তার সঙ্গে দেখা করতে আসতো না, আর সেই কারণে সেই ভদ্রমহিলার মনে যথেষ্ট দুঃখ ছিল। আমি নিজের চোখে দেখেছি উনি সদ্যজাত মেয়েকে বুকে জড়িয়ে ধরে খুব কাঁদতেন।
আমাদের একই সঙ্গে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছিল। তারপর অবশ্য সেই ভদ্রমহিলার কি হয়েছিল আমি তা ঠিক জানি না। তবে ততক্ষণে দুর্গার দাদু ওনার তন্ত্র বলে ওনার সিদ্ধ আসনে বসে সবকিছু বেশ পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন। উনি তখন বলতে শুরু করেন। টিয়াকে নিয়ে বাড়ি আসার পর থেকে ওর শয়তান ঠাকুমা বারবার সুযোগ খুঁজতে থাকে কি করে মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা যায়। আর একদিন দুধ খাওয়ানোর আছিলায় ইচ্ছে করে মেয়েটার গলায় অনেকটা দুধ একসঙ্গে ঢেলে দেয় ওই শয়তান ঠাকুমা। ছোট্ট টিয়া একটা প্রচণ্ড বিষম খায়। সে সময় একটু জল খেলে হয়তো মেয়েটা প্রাণে বেঁচে যেত, কিন্তু ওই ঠাকুমা কিছুতেই সেটা হতে দেয় না। ফলে তার সেই ভয়ঙ্কর চরম পরিণতিটাই ঘটে। সন্ন্যাসী ঠাকুরের কথা শুনে নিজের 2 হাত কানে চাপা দিয়ে তনয়া চিৎকার করে ওঠে, তুমি চুপ করো, আমি আর শুনতে পারছি না। মেয়েটার কথা ভেবে আমার বড় কষ্ট হচ্ছে। আহারে, মেয়েটাকে কত কষ্টই না করে মরতে হয়েছে। ঠিক তখনই দাদু ওদের চোখের ইশারা করে ওই জামরুল গাছের পেছনে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়তে বলেন আর মনে মনে বলেন, আর তোমাদের কিছু শুনতে হবে না, এবার যা ঘটবে তা তোমরা নিজের চোখেই দেখতে পাবে। দাদুর কথা শুনে তনয়া আর অসীম ঝোপের আড়ালে লুকিয়ে পড়লে সেখান থেকে দেখতে পায় একজন পাগলির মতো মহিলা হঠাৎ ছুটতে ছুটতে ঠিক ওই জামরুল গাছের কাছে আসেন আর তারপরে গাছের দিকে তাকিয়ে হাত নেড়ে কত কথা বলেন। তবে সেই ভদ্রমহিলার দু চোখ তখন জলে পূর্ণ। আর অদ্ভুত ব্যাপারটা হলো গাছের কোটরের ভেতর থেকে সেই টিয়া পাখিটাও বের হয়ে এসে ওনার সঙ্গে নিজের ভাষায় কত কথা বলে, ঠিক যেন দুজন মানুষ নিজেদের ভেতরে কত সুখ দুঃখের কথা বলছে। তারপর হঠাৎ করে এই ভদ্রমহিলা সেখান থেকে ফিরে চলে যান আর তারপরে সেই টিয়া পাখিটা করুণ স্বরে আরো কিছুক্ষণ ডাকলেও কোনো সাড়া না পেয়ে একসময় আবার কোটরে ফিরে যায়। সবকিছু দেখার পর ওরা ঘরে ফিরে আসে। দেখে দুর্গা তখন ঘুমিয়ে আছে ওর ঠাম্মার কাছে। পরের দিনটা সারা দিন মোটামুটি কাটলেও রাত্রি হলে ওরা আবার যায় সেই জামরুল গাছটার কাছে আর গিয়ে দেখে সেই পাগলিটা আবারও আসে। ঠিক তখনই দুর্গার তন্ত্রসিদ্ধ দাদুভাই সামনে এসে বলেন, আমাকে দেখে তুমি ভয় পেও না, আমি যেমন দুর্গার দাদু ভাই তেমনি টিয়ারও দাদু ভাই। টিয়াকে তুমি এবার নিজের ঘরে ফিরে যেতে দাও মা, আর তোমার দায়িত্ব আমার। মেয়ের জন্য শোকে তোমার যে মানসিক পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে আমি তোমায় সুস্থ করে দেব, কিন্তু তুমি তোমার এই ভালোবাসার বন্ধন দিয়ে টিয়াকে আর আটকে রেখো না। এইভাবে টিয়া হিসেবে থাকতে গিয়ে যে ওর মুক্তির পথ ব্যাহত হচ্ছে তা তুমি কেন বুঝতে পারছো না? তাই আমি তোমায় অনুরোধ করছি, ওকে তুমি যেতে দাও। যতক্ষণ না ও মুক্তি লাভ করতে পারবে ততক্ষণ ওকে অপরিসীম কষ্ট পেতে হবে। আমার কথা তুমি বোঝার চেষ্টা করো, টিয়াকে যেতে দাও। দুর্গার দাদুভাইয়ের কথা শুনে সেই ভদ্রমহিলা থ হয়ে বসে থাকেন। তারপর হাউ হাউ করে কেঁদে বলে ওঠেন, কিন্তু টিয়া যদি আমায় ছেড়ে চলে যায় তবে আমি কাকে নিয়ে বাঁচবো? ও ছাড়া যে আমার আর কেউ নেই। ঠিক সেই মুহূর্তে দাদু ভাই ওর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিয়ে বলেন, দেখো মা, মা হিসেবে টিয়ার প্রতি তোমার এই স্নেহ একেবারে সঠিক, কিন্তু একটা ব্যাপার তুমি বোঝার চেষ্টা করো। এটা তোমাকে মানতেই হবে যে টিয়া আজ আর আমাদের জগতে নেই। তাই তুমি যত ওকে আটকে রাখবে তত ওকেই কষ্ট দেওয়া হবে। তুমি ওকে মুক্তি পেতে দাও, আর তুমি যদি বেঁচে থাকার অবলম্বন বলো তবে দুর্গা তো রইলই। আমি দুর্গাকে সমস্ত রকমের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করব। তুমি আর তনয়া দুজনেই দুর্গার উপর নির্ভর করে তোমাদের পরবর্তী জীবনটা সুন্দর করে কাটাও। দুর্গার মধ্যেই তুমি তোমার টিয়াকে খুঁজে পাবে। এই বলে দাদু তার কমণ্ডল থেকে কিছুটা মন্ত্রপুত জল নিজের ডান হাতে ঢেলে নিয়ে মন্ত্রপাঠ করে সেই অভাগা মায়ের মাথায় ছিটিয়ে দিলেন। উনি সেখানেই তখন অজ্ঞান হয়ে পড়ে যান। আর ঠিক তখনই কোটর থেকে বেরিয়ে এসে সেই টিয়া পাখিটার নিষ্প্রাণ দেহটা মাটিতে আছড়ে পেশে পড়ে। ওরা সকলেই বুঝতে পারে মায়ের স্নেহের বন্ধন ছিন্ন করে
টিয়া এবার মুক্তির পথে রওনা দিয়েছে। পরে কিছুদিন চিকিৎসার পর টিয়ার মাও একেবারে সুস্থ হয়ে যায়। দুর্গার দাদু ভাই টিয়ার আত্মাকে মুক্তি প্রদান করেন আর ওর মাকেও সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। তারপর থেকে কোনোদিন জামরুল গাছে সেই টিয়া পাখিটাকে এসে বসে থাকতে দেখা যায়নি। সকলে একেবারে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এতক্ষণ আপনারা শুনলেন সুলেখিকা অর্পিতা চক্রবর্তীর কলমে একটা কিশোর পাঠ্য আর হাড় হিম করা ভয়ের গল্প, রাত চড়া টিয়া। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আবার খুব শিগগিরই উপস্থিত হব এরকমই আরও অনেক হাড় হিম করা ভয়ের গল্প নিয়ে। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সকলের মঙ্গল করুন।